স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। চট্টগ্রামে মামলা নিয়ে চলছে লঙ্কা কাণ্ড। জুলাই আন্দোলনের মামলায় কোথাও পারিবারিক বিরোধের জেরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও আসামি দশক ধরে শয্যাশায়ী রোগী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সেজে সুযোগ নিচ্ছেন তালিকাভুক্ত ছিনতাইকারী ও যুবলীগ কর্মীও। গত 7 মাসে চট্টগ্রামের বিভিন্ন থানা ও আদালতে এমন অনেক মামলা হয়েছে। অর্থনৈতিক সুবিধা নিতেই ঢালাও আসামি বলছেন আইনজীবীরা। তবে অপরাধে সম্পৃক্ততা না পেলে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছে পুলিশ। স্নায়ুতন্ত্রের ব্যাধি জিবিএস আক্রান্ত হয়ে 2013 সাল থেকে গৃহবন্দী চট্টগ্রামের বাকুলিয়া এলাকার বাসিন্দা গিয়াসউদ্দিন কায়সার। কিন্তু 2017 সালে পাহাড় ধসে এক নারীর মৃত্যুর ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে করা মামলার আসামি তিনি। বোয়ালখালীর বাসিন্দা আবুল মনসুরের এই মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ আসামি আরও 278 জন। কায়সারের অভিযোগ তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য টাকা দাবি করা হচ্ছে। মামলা অভিযোগ করছে, আমি সেখানে ছিলাম, আমি মারামারি করছি, কিন্তু মারামারি করার জন্য মনে করেন আমার শারীরিক এই ফিটনেস ওটাও তো নাই। বলছিল যে অমুকের সাথে যোগাযোগ করলে যে উনি মিটমাট করে দিবে। 2024 সালের 21শে এপ্রিল একই উপজেলার ইসলামপুরে ইটভাটায় খেলতে গিয়ে এসকেভেটরের আঘাতে মারা যায় 10 বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাত। পুলিশ কারোর দায় না পেলেও মাটি কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ইয়াসিনের মৃত্যুর অভিযোগে গেল বছরের সেপ্টেম্বরে মামলা করেন শিশুর বাবা জালাল আহমদ। আসামি ওই উপজেলা সহ রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ির অনেকে। ঢালাও মামলা ও আসামি করা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের তোপের মুখে পড়েন জালাল। দাবি করেন মাইকেল ও ইকবাল নামের দুজন তাকে বিভিন্ন জনের নাম জড়াতে জোর করেছেন। যারাদেরকে আমি চিনি না, এই নামগুলো কারা কোত্থেকে দিছে সেটাও আমি জানি না। স্থানীয় বিএনপি যেগুলো বলতেছে এরা হচ্ছে যে আওয়ামী লীগের সর্বোচ্চ 1 নম্বর দালাল। এদিকে যুবলীগ কর্মী কফিল পুলিশের খাতায় যিনি ছিনতাইকারী। এছাড়া তার বিরুদ্ধে আছে অন্তত 8টি মামলা। জুলাই অভ্যুত্থানে যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধুরী বাবরের নির্দেশে ছাত্রদের উপর হামলার ঘটনায় এক মামলায় সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও 278 জন সহ আসামি কফিল। কিন্তু তিনি নিজেই হামলা ও পরিকল্পনার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 178 জনের বিরুদ্ধে মামলা করেছেন। বিভিন্ন সময় তাকে গ্রেপ্তার করায় আসামি করেছেন পুলিশের 26 কর্মকর্তাকেও। 5ই আগস্টের পরে অনেকগুলো মামলা দেখলাম যে এক স্বার্থান্বেষী মহল বিভিন্ন মানুষকে ফায়দা লোটার জন্য মিথ্যাভাবে মামলায় সম্পৃক্ত করেছেন। এটা আমি মনে করি যে এটা খুবই গর্হিত কাজ। এছাড়া বেসরকারি চাকরিজীবী বাকুলিয়ার রিয়াদ ইখতেকারের সাথে 2022 সালে উপজেলা বিএনপির নেতার মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিচ্ছেদ হয় গত 28শে জানুয়ারি। 5ই আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়েছে 4টি। বাদীর দাবি মামলা হয়েছে সিনিয়র নেতাদের পরামর্শে। ইন্ধন ছিল সাবেক শ্বশুরের, যদিও তিনি বলছেন রিয়াদ ইখতেকার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। নিজে করি নেই, বিস্তারিত যেহেতু পার্টি করি সেই হিসেবে তো বিস্তারিত কিছু বলা যায় না। উপরের নেতা আছে না, সেটা বাড়ি হচ্ছে বদলিয়ে এমনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। মেয়ে দেওয়াটা এই কারণে করা হয়েছে, কিন্তু আদৌযুক্ত নয়। মামলাগুলো সব পলিটিক্যাল মামলা ছিল, আসলে ফাঁসাইয়ের পরে যেগুলো আর কি। পুলিশ বলছে এসব মামলার তদন্ত হবে কয়েক ধাপে। আপনি এজাহার দিবেন, সেক্ষেত্রে থানার অফিসার্স ইনচার্জ যিনি আছেন তিনি যাচাই বাছাই করবেন যে সেটা সঠিক বা সেটা আমলযোগ্য অপরাধ কিনা। যদি সেটা সঠিক হয় তিনি মামলা রেকর্ড করবেন। রেকর্ড করে তখন তার পক্ষ থেকে থানার যে কোনো অফিসার এটা তদন্ত করবেন। তদন্ত শেষ যখন করা হবে তখন কিন্তু যখন পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে তখন এটা অবশ্যই যাচাই বাছাই করে নেওয়া হবে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন নিরপরাধ ও ঘটনায় সম্পৃক্ত না এমন কাউকে আসামি করায় মামলা গ্রহণযোগ্যতা হারানোর পাশাপাশি পার পেয়ে যেতে পারেন প্রকৃত অপরাধীরা। কারণ আমরা তো আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দলীয় পদ পদবীর প্রশ্নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে। এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের। গত কয়েকদিনের সিরিজ মিটিংয়েরও কোনো সুরাহা হয়নি। সংকট যে কাটেনি, শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে। নাগরিক কমিটির মুখপাত্র জানান তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন, তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন। এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি।
এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, যার নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন। যে রাজনৈতিক সংস্কৃতি আছে এবং হচ্ছে ডেমোক্রেসির চর্চা সেটা যাতে ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যাতে নতুন নেতৃত্ব এবং হচ্ছে একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব। সবকিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এমন আভাস দেন তিনি। আগামীকাল কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে, আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসবো। উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার ধামরাই সহ 10 জেলায় বিএনপির সমাবেশ আজ। এছাড়া খুলনা মহানগর দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 16 বছর পর সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক সহ 3টি পদে প্রতিযোগিতা করছেন 12 জন। এদিকে ঢাকা, রাজশাহী, গোপালগঞ্জ, নাটোর, নড়াইল, নরসিংদী, গাইবান্ধা, রাঙামাটি, মাগুরা ও মুন্সিগঞ্জে জেলা বিএনপির সমাবেশ আজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। জুলাই আগস্টে ক্ষতিগ্রস্ত এবং আহতদের সুচিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় পাশে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 11 জনের মাঝে রবিবার তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ফিলিপ ও সিনিয়র সহ সভাপতি আশফাকুর রহমান খান রবিন। এসেছে ঋতুরাজ বসন্ত। শীতের জড়তা কাটিয়ে আম গাছেও লেগেছে ফাগুনের ছোঁয়া। মুকুলে মুকুলে ভরে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার আম বাগানগুলো। এবার কিছুটা আগে ভাগেই শোভা ছড়াচ্ছে আমের মুকুল। আর কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের। প্রকৃতি ও আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের প্রত্যাশা চাষিদের। প্রকৃতি যেন সেজেছে তার নিজস্ব মহিমায়। তাল মিলিয়ে বাদ যায়নি আমের গাছগুলো। নিজেকে উজাড় করে মেলে ধরেছে সৌন্দর্য, ঘ্রাণে বিমোহিত চারপাশ। চাঁপাইনবাবগঞ্জে প্রতিটি বাগান যেন আলোকিত উজ্জ্বল সোনালী আলোয়। ছোট বড় সব গাছই এবার ছেয়ে গেছে মুকুলে মুকুলে। সঠিক পরিচর্যা আর আবহাওয়া ভালো থাকলে কিছুদিন পরই গাছে গাছে ঝুলতে দেখা যাবে ল্যাংড়া, ক্ষীরসাপাত, গোপালভোগ সহ নানা জাতের সুমিষ্ট সব আম। সব মিলিয়ে এবার টোটাল চাঁপাইনবাবগঞ্জে মোটামুটি 70%, 70-80% হয়তো মুকুল হতে পারে। প্রতিটা গাছে মুকুলের অবস্থা ভালো। এখন আবহাওয়া যদি সঠিক ভালো থাকে তাহলে মোটামুটি ভালো ফলন আশা করা যায়। কীটনাশকের দামটাও যদি সেভাবে কমানো যায় সেক্ষেত্রে আমাদের কৃষকদের জন্য হচ্ছে যে এটা একটু বেশি কার্যকরী হবে। গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবছরে গত বছরের তুলনায় আমের মুকুল বেশি আসছে এবং আসার পার্সেন্টেজটাও বেশি। যদি কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া না হয় তাহলে যে পরিমাণ মুকুল আসছে নিঃসন্দেহে গত বছরের তুলনায় আমের উৎপাদন অনেক বেশি হবে। এদিকে চুয়াডাঙ্গার 4 উপজেলায় আম গাছগুলো মুকুলের ভারে নুয়ে পড়েছে। বাঁধভাঙা মুকুলে খুশি আম চাষিরা। এখন চলছে পরিচর্যা। প্রকৃতি ও আবহাওয়া ঠিক থাকলে এবার যথেষ্ট ফলনের আশা চাষিদের। এই বছরে প্রচুর পরিমাণে মুকুল এসেছে, এটা আমরা এখন স্প্রে করছি। এই বছর মানে আবহাওয়া যথেষ্ট ভালো আছে এবং মুকুলের অবস্থাও অনেক ভালো। আশা করা যায় ঝড় ঝাপটা যদি না হয় দ্বিগুণ আম হবে।
এবার বিষ ও ফরমালিন মুক্ত আমের স্বাদ গ্রহণ করতে চায় ক্রেতারা। পরিপূর্ণ হওয়ার পরে যেন আমগুলো তোলার ব্যবস্থা করে বাজারে আনা হয়, যাতে ভালো আম পায়। এতে চাষিরাও লাভবান হবে, ভোক্তারাও ভালো আম খেতে পারবে। চুয়াডাঙ্গার যে আম চাষিরা আছেন এবং এলাকার মানুষ যারা আছেন, যাতে করে বিষমুক্ত আম উৎপাদন করতে পারে সেদিকে একটু আপনারা দৃষ্টি রাখবেন। চাষিদের সর্বোচ্চ সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে কৃষকেরা যদি এই সকল ব্যাগ সংগ্রহ করে তারা ব্যাগিং পদ্ধতিতে আমগুলো আবাদ করে, তাহলে একদিকে যেমন আমের কালারটি খুবই চমৎকার আসে, এটার পাশাপাশি আমরা বিষমুক্ত ফলও খেতে পারি। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর ও চুয়াডাঙ্গায় 23,000 হেক্টর জমিতে আম উৎপাদিত হবে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। পর্যাপ্ত জায়গার অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ ও সরাসরি যাতায়াতের অসুবিধায় বিপর্যস্ত পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। তবে পাশেই নতুন একটি বিক্রয় কেন্দ্র চালু করে বিএফডিসি। এতে স্বস্তিতে ক্রেতা বিক্রেতারা। তবে দাবি উঠেছে বরফকল চালু ও সরাসরি যাতায়াতের জন্য সড়ক সংস্কারের। পাইকারি দরে সামুদ্রিক মাছ বেচাকেনার অন্যতম বড় আড়ত পিরোজপুরের বাদুরা গ্রামের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র। জেলেরা মাছ আহরণ করে নিয়ে আসেন এই আড়তে। আড়তটিতে পর্যাপ্ত জায়গা না থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হতো ক্রেতা বিক্রেতাদের। তবে সম্প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি পাশের চিথলিয়া গ্রামে নতুন মৎস্য অবতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করায় কমেছে ভোগান্তি। খুশি ক্রেতা বিক্রেতারা। নতুন আড়ত হওয়ার পরে তো আমাদের যে এখানে যে স্থলটা খুব ভালোই হয়েছে। আগের ওখানের চাইতে এখন আর কেনা বেচাও ভালো, তারপর জায়গাও ভালো। ওই বেশি সমস্যা ছিল কম বেশি, কিন্তু এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই। আমরা পতাকাটা থেকে নিয়ে আসছি মাছ, তারপর যাইয়া ইলিশ মাছ, কাউয়া মাছ, ঝাটকা, বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছি। সরকারিভাবে বিএফডিসি হওয়া নেই, সব মানুষের উপকার হয়েছে, ক্ষতি হয় না কারো। যাতায়াত ভালো হইলে খরচ একটু বেশি হইলে সমস্যা হয় না, কিন্তু যাতায়াত তো ভালো লাগে। পাড়েরহাটের বরফ কলটি চালু না হয় বিপাকে বিক্রেতারা। এছাড়াও পাশের সেতুর দুই পাশের সংযোগ সড়কের বেহাল দশায় চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। পিরোজপুর এবং পার্শ্ববর্তী বাগেরহাট ছাড়াও বরগুনার বিক্রেতারাও আসেন মাছ বিক্রির জন্য। পরিচ্ছন্ন জায়গায় মাছ বিক্রি করতে পারতেছি, আগে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি করতাম, এখন যেখানে মাছ বিক্রি করি সেটা ভালো। তবে আমাদের বড় বানতে হয় বস্তায় করে অন্য মিল থেকে, দূর থেকে। এই যে আইস প্ল্যান্টটা আছে, এটা অকার্যকর অবস্থায় আছে, এটা চলতেছে না। প্রতিদিনের ভিতরে এটা চালু না হলে বর্ষাকালে এখান থেকে মাছ বিক্রিতে সমস্যা হবে। তবে সড়ক সংস্কারে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও আগামী 2 মাসের মধ্যে বরফ কলটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য অবতরণ কেন্দ্রের ম্যানেজার। সূর্যোদয়ের আগ থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত মাছ বেচাকেনা চলে এ আড়তে। ডিবিসি নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবাদে কলেজের কলেজ গেট ও অধ্যক্ষ কক্ষে তালা দেয় কলেজের শিক্ষক কর্মচারীরা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সম্প্রতি অবসরে যান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ অধ্যক্ষ। শূন্যতা পূরণে কলেজ কর্তৃপক্ষ জুনিয়র প্রভাষক শামীমা সুলতানাকে দায়িত্ব দেয়। এরপরই সৃষ্টি হয় অচলাবস্থা। নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজ গেটে তালা দেওয়া হয়। অধ্যক্ষ কক্ষ বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীরা। দাবি না মানলে হুমকি দেওয়া হয় কঠোর আন্দোলনের। আমরা চাই যে আর কোনো বৈষম্য না হোক। যে প্রিন্সিপাল ছিলেন, মানে আমরা চাই তার মতোই একজন আসুক। বৈষম্যবিহীন বাংলাদেশে নীতিমালায় যেভাবে আমাদের প্রিন্সিপাল হওয়ার কথা, জ্যেষ্ঠতা অনুযায়ী আমরা তাকে প্রিন্সিপাল চাচ্ছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে, এমন দাবি জানিয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ভারপ্রাপ্ত নিয়োগে দেখা যাচ্ছে যে বিধি বহির্ভূতভাবে 1 নম্বরকে বাদ দিয়ে 2 নম্বর যে আছে তাকে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে নীতিমালাতেই আছে, যেখানে স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা এবং 12 বছরের চাকরি, যেটা আমার আছে, তাহলে কোন দিক থেকে আমাকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হলো? এদিকে কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বলছেন, গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব হস্তান্তর করা হবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে কলেজের সিনিয়র লেকচারার। প্রিন্সিপালের দায়িত্ব ওই সিদ্ধান্তকে কার্যকরী করা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তি দায়িত্ব পাবেন, জানালেন জেলা প্রশাসক। বিদ্যমান
নীতিমালা অনুযায়ী যে অধ্যক্ষের পদ যদি কোনো কারণে শূন্য হয় সেই ক্ষেত্রে যিনি জ্যেষ্ঠ থাকবেন, প্রভাষক থাকবেন, তাকে গভর্নিং বোর্ডের দায়িত্ব দেবে, এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা জেলার শিক্ষানুরাগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।